আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটিতে আপনারা অনেকেই হয়তো আপনাদের ব্যবসা বাণিজ্য এবং জীবন চলার পথে আপনারা নানা রকম সমস্যা ফেস করেন। সেটি হচ্ছে চেক। চেক নিয়ে আমি ইতিপূর্বে অনেক পর্ব আলোচনা করেছি। আজকেরটা একটু ভিন্ন। ধরুন, ধার বা পাওনা কেউ যদি একটি মামলা করে আপনার বিরুদ্ধে, যদি শুধু কমপ্লেন পিটিশনে বা লিগ্যাল নোটিশে এটা লেখে যে আপনার কাছে এত টাকা পাওনা বা আপনার কাছ থেকে ধার নিয়েছে, ধার বা পাওনা টাকা যদি শুধু বলে থাকে, তাহলে এটির কোনো কনসিডারেশন হয় না। ধার এবং পাওনা টাকা কনসিডারেশনের মধ্যে পড়ে না বা বিনিময়ের মধ্যে পড়ে না। অর্থাৎ কেউ কাউকে যদি কোনো চেক দেয়, সেই ক্ষেত্রে একটা বিনিময় লাগবে। একটু সহজভাবে যদি বুঝিয়ে বলি সবার বোঝার স্বার্থে, ধরুন আপনি একটি পণ্য, যেমন আপনি ধরুন একটি কলম কিনলেন, কথার কথা একটি পণ্য আপনি কিনলেন, এটার তো বিনিময় আছে, তাই না? এটার জন্য আপনাকে টাকা দিতে হবে। আপনার কাছে টাকা নেই, তাহলে আপনি চেক দিলেন, কথার কথা। সেটা বড় অ্যামাউন্টের হতে পারে, চেক দিলেন। তাহলে কি হইল? আপনাকে উনি কলম দিল, আপনি তাকে চেক দিলেন। দেওয়ার কথা ছিল টাকা, টাকা নেই, এই জন্য চেক দিলেন। তাহলে এখানে কনসিডারেশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ বিনিময় সম্পাদিত হয়েছে। যে কোনো জিনিসের যদি কোনো বিনিময় না থাকে, বিনিময় ছাড়া যদি কেউ কাউকে টাকা দেয়, সেটার কনসিডারেশন থাকে না। এবং কনসিডারেশন না থাকলে সেটার কোনো রকম আপনার সেকশন 43 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটা আছে, ওইটাতে বার্ড হয়ে যাবে। কারণ হচ্ছে কনসিডারেশনের ব্যাপারে ওখানে সুস্পষ্ট বলা আছে। এখন আরেকটা বিষয় প্রিয় দর্শক একটু ক্লিয়ার করে নিচ্ছি। যেমন ধরুন, কনসিডারেশন কখন আসে? ধরুন আপনি প্রথম যে কোনো লেনদেনের ক্ষেত্রে কেউ কাউকে একটা অফার দেয়, তারপরে এটা অ্যাকসেপ্ট করে। অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এগ্রিমেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট, 4টা ধাপ। একটু খেয়াল করে দেখুন। আপনি একটা জায়গা বা একটা বাড়ি বা যে কোনো একটা ব্যবসা লেনদেন করবেন, তাকে অফার দিলেন যে ভাই তুমি এটা নিবা বা এটা দিবা, এরকম। তখন সংশ্লিষ্ট ব্যক্তি যদি এই অফারটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে, আমি এত টাকায় বা এর মধ্যে এটা নিব বা এটা করব, তাহলে অ্যাকসেপ্টেন্স হয়ে গেল। 2টা উপাদান কমপ্লিট। তারপরের যে ব্যাপার আছে, এইবার আসবে হচ্ছে বিনিময়। এর বিনিময়ে আপনি কি দিবেন? এর বিনিময়ে আমি এই সার্ভিস দিব, এর বিনিময়ে আমি এত টাকা দিব, এই ব্যাপারগুলো চলে আসে। তখন বিনিময়ের ব্যাপারটা আসে। তাহলে বিনিময় যদি আসে, তাহলে বিনিময়ে কি ক্যাশে দিবেন নাকি চেকে দিবেন? যদি ক্যাশে দিয়ে দেন, ফাইন, হয়ে গেল, চেকের কোনো বিষয় নাই। আর যদি চেকে দেন, তাহলে এইটা যেই সার্ভিসটা বা প্রোডাক্টটা আপনার কাছ থেকে দুইজনের মধ্যে লেনদেন হয়েছে বা হওয়ার কথা হয়েছে, সেইটার বিনিময় হিসাবে চেকটা দিলেন। এটাকে বলা হয় কনসিডারেশন। আর এটা সেকশন 43-তে সুস্পষ্টভাবে বলা আছে এনআই অ্যাক্টের। প্রিয় দর্শক, এই কনসিডারেশনটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তখন একজন একজনকে একটা চেক দেয় নির্ধারণ হয়ে গেলে। এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। আর এই ইনস্ট্রুমেন্টটা যে আপনি দিলেন, সেটাও একটা দলিল। আর এই ইনস্ট্রুমেন্টটাকে স্টাবলিশ করে, আবার যদি আপনি কোনো চেক না দিলেন, যদি এমনিতেই একটা দলিল করলেন, ডিড করলেন, যেমন সাধারণত মানুষ করে থাকে, সেটাও একটা ইনস্ট্রুমেন্ট। কনসিডারেশনের পরে ইনস্ট্রুমেন্ট হবে অথবা একটা এগ্রিমেন্ট হবে বা ডিড হবে। ডিডকেও আমরা ইনস্ট্রুমেন্ট বলি। তাহলে এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো থাকতে হবে। না থাকলে যে কোনো একটা বেগ ট্রাম দিয়ে যে পাওনা টাকা আদায়ের জন্য, পাওনা টাকার জন্য আমি তার কাছে এত টাকা নোটিশ দিলাম, লিগ্যাল নোটিশ দিলাম, এইভাবে মামলা হয় না। মহামান্য হাইকোর্টের জাজমেন্ট আছে, উচ্চ আদালতেরও জাজমেন্ট আছে এই ব্যাপারে, রিপোর্টের জাজমেন্ট আছে। ধারের টাকা, পাওনা টাকা, হাওলাত, এই সমস্ত ট্রামগুলো হচ্ছে ভেইগ ট্রাম। হাওলাত আপনি তাকে দিয়েছেন, এই জন্য কি সে আপনাকে কিছু দিয়েছে? দেয় নাই। তার কাছ থেকে কিছু পেয়েছেন? পান নাই। যেটার বিনিময়ে কোনো কিছু পাওয়া যায় সেটা হচ্ছে কনসিডারেশন, এবং কনসিডারেশন ছাড়া কোনো চেক বৈধ না। এটা হচ্ছে আইনের কথা। তাহলে আপনারা যে ধার নিয়েছে আমার কাছ থেকে, কর্জ নিয়েছে, পাওনা তার কাছে আছি, হাওলাত নিয়েছে, এই সমস্ত ট্রামগুলো হচ্ছে ভেইগ। এই সমস্ত ট্রামগুলো আইনের দৃষ্টিতে সঠিক নয়। এগুলা দিয়ে মামলা স্ট্যান্ড করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। চেক যারা সত্যিকার অর্থেই চেক নিয়ে থাকেন অনেক সময়,
তো এই বিষয়গুলা না থাকার কারণে মামলায় হেরে যান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো পক্ষ বিপক্ষ বলছি না, আমি উভয় পক্ষের জন্যই বলছি। যারা চেক গ্রহীতা এবং চেক দাতা প্রত্যেকেরই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আপনি যখন একজনকে চেক দিবেন তাহলে অবশ্যই আপনি সেইটা নিয়ম অনুযায়ী দিবেন। আবার আপনি যখন আরেকজনের কাছ থেকে চেক নেবেন, আপনি খালি চেক নেবেন না, ফাঁকা চেক নেওয়ার কোনো দরকার নেই। ভবিষ্যতে এটা নিয়ে তারা একটা এক্সকিউজ তৈরি করবে, এটা নিয়ে একটা প্লি তৈরি করে আদালতে গিয়ে বলবে যে এই লেখাগুলো নেই। এই সম্পর্কে কিন্তু আরও জাজমেন্ট আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। যে যদি হাতের লেখা বা অন্যান্য লেখা অন্যজন লিখে দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত আছে, কিন্তু জাজমেন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। সুতরাং কারো কাছ থেকে আপনি চেক নেবেন, যদি টাকা উদ্ধার করতে চান তাহলে অবশ্যই চেকের সাথে কোনো দলিল বা ডিড করে নেবেন, এবং অবশ্যই ফাঁকা দলিল করবেন না। পরবর্তীতে এগুলো কোয়েশ্চেন হয় আদালতে, চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি, ঝেড়ায় পড়বেন। ঝেড়ায় কিন্তু আপনাকে ভালো বিজ্ঞ আইনজীবীর হাতে পড়লে কিন্তু আপনি ঝেড়ায় যত রকমের শক্তিশালী নার্ভের লুক হন, আপনি কিন্তু এলোমেলো হয়ে যাবে, মামলা নষ্ট হয়ে যাবে। মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। যেহেতু সত্যি সত্যি একটা ট্রানজ্যাকশান হয়েছে, আপনি একটা ডিড করে নেবেন, যা লেখার তা লিখে নেবেন, ব্ল্যাঙ্ক কোনো কিছু নেবেন না। এটা আপনার টাকা উদ্ধারের জন্যই প্রতিবন্ধকতা হবে। যা নেবেন সুস্পষ্ট সাক্ষীগণের উপস্থিতিতে লিখে নেবেন যদি নিতে হয়। আর যারা দিবেন তাদেরকেও বলবো যে ব্ল্যাঙ্ক কোনো কিছুতে স্বাক্ষর করে দিবেন না। একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, তার অর্থ কি জানেন? যে তুমি তোমার মতো যত পারো তা লিখে নাও, এর দ্বারা এটাই মিন করে। আর আমাদের সমাজে এখন এত ভালো মানুষ একে খুব কম পাবেন যে একটা খালি চেক দিয়েছে আর আপনি যত টাকা পাইতেন সেটাই লিখবে, এমন লোকের সংখ্যা কম আছে না তা না, আছে। দেখা যাচ্ছে আপনার কাছে পায় এলো 1 লক্ষ টাকা, লিখেছে 2.5 কোটি টাকা, এরকম চেকও কিন্তু আমরা পেয়েছি। সুতরাং আপনার তখন কি অবস্থাটা হবে? ব্ল্যাঙ্ক চেক মানে হচ্ছে দেওয়া, মানে হচ্ছে আপনি উত্তপ্ত তেলের কড়াইতে হাত বা পা ডুবিয়ে রাখার মতো অবস্থা। এই কাজটা করবেন না। এইটা পরবর্তীতে অনেক আইনি জটিলতা তৈরি হয়, অনেক কষ্ট করতে হয়, আপনাদের সাফার করতে হয়, বিজ্ঞ আদালতে এটা প্রমাণ করতে হয়, প্রিজাম্পশন অফ রিভার্টাল করতে হয়, অনেক ব্যাপার থাকে, কনসিডারেশন নিয়ে ফাইট করতে হয়, হোল্ডার ইন ডিউ কোর্স নিয়ে ফাইট করতে হয়। কখনো কখনো আদালতকে বোঝানো যায়, কখনো কখনো ওনারা সেটাকে আমলে নেন না। ধরেন উচ্চ আদালতে গিয়ে আপনি খালাস পাবেন, কিন্তু ট্রায়াল কোর্টে যদি আপনাকে কনভিকশন দিয়ে দেয় তাহলে তো 50% টাকা জমা দিয়ে আপিল করে তারপরে আপনি উচ্চ আদালতে যেতে হবে। তাহলে এই যে একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার কারণেই বেশিরভাগ চেকের মামলা আসামি পক্ষ বিপদে পড়েন। যদি এমন হতো আইনটা যে চেকের মামলা ট্রায়াল কোর্টে হেরে গিয়েছেন, ফাইন, আপিল করবেন অ্যাপিলেট কোর্টে, কোনো 50% টাকা লাগবে না, তাহলে কিন্তু অনেকেই ন্যায় বিচার পেত। এই আইনটাতে এটা একটা ল্যাচেস আছে, লুপহোল আছে, এটা একটা ত্রুটি, এবং আমি মনে করি এইটা অসাংবিধানিক। মানুষকে এই আইনটার এই পার্টটা অসাংবিধানিক, কারণ মানুষকে তার লিগ্যাল রাইট বা লিগ্যাল যে তার সুবিধা নেওয়ার যে বিষয়টা, ওইটা থেকে তাকে বঞ্চিত করা হয় মাঝখানে এত টাকার একটা কন্ডিশন আরোপ করে। আর ট্রায়াল কোর্টই কিন্তু লাস্ট রিসোর্ট নয়। ট্রায়াল কোর্টে শুধু ট্রায়াল করলো, এরপরে আছে অ্যাপিলেট আদালত, এরপরে আছে রিভিশন কোর্ট, হাইকোর্ট, এরপরে আছে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। তো এতগুলা ধাপ পার হওয়ার পরে যদি আমি ওখান থেকে যদি খালাস হয়ে যাই, খালাসও তো হয়ে যেতে পারি ন্যায় বিচার করার পরে, কিন্তু একটি মামলায় 50% টাকা জমা দেওয়ার কন্ডিশনের কারণে মামলায় আমার অনেক গ্রাউন্ড থাকার পরেও আমি মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যেতে পারলাম না, তাহলে কি আমি ন্যায় বিচার পেলাম না? অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল আমার ন্যায় বিচার, আতুর গড়েই কিন্তু আমার মৃত্যু হলো। অর্থাৎ ন্যায় বিচারটা আমি পেলাম না, তার কারণ আমার আর্থিক সঙ্গতি নেই। চেকের যে 50% অ্যামাউন্টের কথা বলা হয়, সেই অ্যামাউন্ট আমি জমি জমা বিক্রি করলেও পারবো না। এই হচ্ছে সাধারণ ক্লায়েন্ট এবং ভুক্তভোগীদের কথা। আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি অনেক ভাই বোনেরা আছেন যাদের মামলায় আসলে ঘটনাটা পুরাটাই একটা ফ্যাব্রিকেটেড ফলস স্টোরি দিয়ে বানানো, বোঝাই যায়, কিন্তু মামলার পেপারসটা ধরলেই বোঝা যায়। এইটা কোনো কারণে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক
এটা যদি কখনো কোনোভাবে রায় হয়ে যায় ট্রায়াল কোর্টে, বড় অ্যামাউন্ট থাকে, তারা কিন্তু বাড়িতে আর যেতে পারে না, পলাতক থাকে, জীবনটা একেবারে ছন্নছাড়া হয়ে যায়। হত্যা মামলার চেয়েও কঠিন মনে হয় তাদের কাছে, যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যাটার জড়িত এটার সাথে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের নজরে আসবে আমি মনে করি এই বিষয়টি। এই আইনের এই যে কন্ডিশনটা, এটা সংশোধন করা খুব জরুরি। আবার অনেকে বলতে পারেন, যারা চেক মানে গ্রহীতা, তারা বলতে পারেন যে আমি টাকাটা পাই, না হলে তো টাকাটা দিবে না। ঠিক আছে, টাকাটা আপনি পাবেন, বিচার শেষ হওয়ার পরে তো টাকা পাবেন। বিচার তো শেষ হয়নি, শুধুমাত্র ট্রায়াল কোর্টে জাজমেন্ট দিয়েছে। অ্যাপিলেট কোর্ট আছে, ওখানে গিয়ে তো উনি খালাসও পেতে পারে, অথবা অ্যাপিলেট কোর্টে গিয়ে আপনি বহাল থাকলে আপনি পেয়ে যাবেন। রিভিশন কোর্টে যাবেন, রিভিশন কোর্টে মহামান্য হাইকোর্টে যাবেন, ওখানেও যদি বহাল থাকে আপনি পেয়ে যাবেন। এরপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত, অর্থাৎ আইনের যে ধাপগুলো আছে সবগুলো তাকে তো অ্যাভেইল করার সুযোগটা দিতে হবে। সেই সুযোগটা না দিয়ে প্রথমেই যদি তাকে একটা কন্ডিশন দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো ন্যায় বিচার থেকে সে বঞ্চিত হলো। এটি আমরা দেখছি, কিন্তু আমরা কিন্তু না দেখে বলছি না, এরকম শত শত হাজার হাজার বিষয় ম্যাটার কিন্তু আমাদের চোখের সামনে ঘটে এবং আমরা দেখছি, মানুষের কান্না দেখছি। সুতরাং এই বিষয়টি অনুধাবন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমি মনে করি তাদের এই বিষয়টি দেখা উচিত। আরেকটি বিষয় প্রিয় দর্শক, যেটা বলছিলাম, যে কথাটা বলছিলাম, পাওনা টাকা ধার বা হাওলাত কর্য, এই বিষয়গুলো ভেগ টার্ম, এগুলা দিয়ে এখন আর মামলা করলে মামলা হয়তো কোনোভাবে ট্রায়াল কোর্টে যদি আপনারা রায় পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু অ্যাপিলেট ফোরামে, রিভিশন কোর্টে, মহামান্য হাইকোর্টে আসলে কিন্তু এইগুলা যখন আইনের প্রশ্ন চলে আসবে, তখন কিন্তু এগুলা টিকার সম্ভাবনা কম, যেহেতু এই ধরনের অনেক জাজমেন্ট ভেরি রিসেন্টলি রিপোর্টেড হয়েছে মহামান্য হাইকোর্টের। তো প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি ছিল একটু ভিন্ন রকম, সতর্কতামূলক। অনেক কিছু বলেছি, অনেক ইনফর্মাল কথাবার্তা বলেছি, আর আপনারা আশা করি এগুলো আপনাদের ভালোর জন্যই বলেছি, সচেতনতার জন্য বলেছি। আবার কিছু কিছু বিচারপ্রার্থী ভাই বোন যারা আছেন, আমি দেখুন, এটি কিন্তু বাদী এবং বিবাদী উভয় পক্ষের জন্যই আমার এই আজকের আলোচনাটা। হ্যাঁ, যারা আপনারা পাওনা টাকা বা ধার এরকম শব্দগুলো লিখেন, তাদের কিন্তু পরবর্তীতে মামলা প্রমাণ করতে গিয়ে অনেক কষ্ট হয়। যদি সত্যি সত্যি যেই কারণে নিয়েছে সেটা লিখে আপনারা ওইভাবে আগান, ভালো একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনারা মামলা ফেস করেন। আমরা এটা বলছি না যে আপনার কাছ থেকে একজন লোক টাকা নিয়েছে, চেক দিয়েছে, সে আপনাকে ফাঁকি দিয়ে প্রতারণা করে সে বেঁচে যাক, সেই কথা কখনো বলি না এবং বলবও না। আমরা সেটা বলতে পারি না, কারণ এটা প্রতারণা এবং এটা জুলুম, একজনের অর্থ আত্মসাৎ করাটা, সেটা আমরা পছন্দ করি না এবং করতে চাই না। সুতরাং যেটা বলছি যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেন, ছলচাতুরি না করে, ধোঁকা দেওয়ার চিন্তা না করে। আপনি একটা লোককে তার কাছে পান 3 লাখ টাকা, আপনি লিখছেন 30 লাখ টাকা, আবার মাঝখান দিয়ে ঘষা মাজা করে আবার কেউ 3 লাখকে আবার আপনি দেখা যাচ্ছে যে 30 লাখ বানান, কেউ আবার 3 কোটিও বানায় ফেলেন। ছোট ছোট মাঝখান দিয়ে যদি ফাঁকা যদি থাকে তো 30 কোটিও করেন। এরকম ঘটনা কিন্তু ঘটে না তা না। তো এগুলো তো অসৎ উপায়। এগুলো এভাবে কি আপনি রোজগার করে আপনার পরিবার, আপনার সন্তান সন্ততিকে এই টাকাটা নিয়ে, এটা জুলুমের টাকা না, মানুষের কত কষ্টের বিষয়। এগুলো আসলে এটা কিন্তু বান্দার হক নষ্ট করা হয়, এগুলো কিন্তু সাংঘাতিক বিষয়। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, যদি চোখটা বন্ধ করে যদি 5 মিনিট চিন্তা করেন যে আমি কাজটা করলাম কি, এমুকের বিরুদ্ধে এই মামলাটা এইভাবে করলাম, সে তো আমার কাছে টাকা পায় এত টাকা, আর আমি তো করলাম হচ্ছে 3 কোটি টাকা বা 30 কোটি টাকা বা যত বড় অ্যামাউন্ট লিখছেন, এটাকে ঠিক করেছি, এই টাকাটা না হয় আমি তার কাছ থেকে জোর জুলুম করে নিলাম। কিন্তু যদি আমি বিশ্বাসী মানুষ হন যদি আপনি, তাহলে আপনি পরকালের চিন্তা করবেন। দুনিয়াতেই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এটার রেজাল্ট দিয়ে দেয়। সুতরাং এই জিনিসগুলো খেয়াল করতে হবে। শুধু আইনই মানুষকে কিন্তু সমাজ থেকে পাপ এবং অন্যান্য যেই আছে, যে অপরাধগুলো আছে, একেবারে ডিমিনিশ করতে পারে না। আইনের মাধ্যমে কন্ট্রোল করা যায়, কিন্তু সবচেয়ে বড় কন্ট্রোল হচ্ছে নিজেদের ভিতরে, নিজেদের অন্তরাত্মার ভিতরে। এগুলো একটু চিন্তা করার বিষয় আছে। আমরা কিন্তু গায়ের জোরে যে দেখে নিব তাকে আমি জেল খাটাবো, এই যে নিজেদের মাঝে একটা রেষারেষি, এগুলো একটু দয়া করে আপনারা বন্ধ করবেন। আর মিথ্যা মামলা ফাইল করবেন না, একদম। এটা আমি আপনাদেরকে সবিনয়ে বলছি, মিথ্যা মামলা ফাইল করবেন না। মিথ্যা মামলা ফাইলিংয়ের সাথে সংশ্লিষ্ট সকল কুশীলব, কলা কৌশলী,
যারা আছেন তারা মিথ্যা মামলা ফাইলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যিনি জুলুমের শিকার হচ্ছেন, প্রত্যেকের কাছে দায়ী থাকবেন অন দ্য ডে অফ জাজমেন্ট, অন দ্য ডে অফ রিসারেকশন, শেষ বিচারের দিনে। তো প্রিয় দর্শক, আজকে এই আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো আলোচনা আপনাদের সাথে আমি থাকার আশা প্রকাশ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুন্দর থাকুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করুন।